আমরা এখন টাওয়ারের মাঝামাঝিতে আছি। পাশে বিশাল বন, আরো 2 তলা উপরে উঠবো। আরো উপরে উঠবে। আসলে বিশাল বন অঞ্চল। আসলে এই বনের মাঝখান দিয়ে আমরা আসছি। বিশাল একটা অভিজ্ঞতা। পাশেই সেই সকলের পরিচিত আলতা দিঘি। এখান থেকেই দেখা যাচ্ছে আসলে বিশাল বনভূমির মাঝখানে এই দিঘিটি অবস্থিত, যেটা আসলে সবারই একটি নজর কাড়ার মতো। পরন্ত বিকেল, অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত আসলে ভিডিওর মাধ্যমে ধারণ করতেছি। বিশাল বন। আসলে আমি বনের মাঝখানে আগে কখনো যাই নাই। সকলের পরিচিত সেই আলতার দিঘিটি আসলে আমি আমার পিছনে দেখাবো। আসলে দেখা যাচ্ছে বিশাল দিঘি। সুবিশাল এই দিঘিটি তৈরির অজানা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। আসলে হাজার বছর আগে এই অঞ্চলটি একটি রাজা শাসন করত। রাজার নাম ছিল বটু রাজা। তো রাজার স্ত্রী একদিন রাজার কাছে আবদার করে বসলো যে আমাকে একটা দিঘি খনন করে দাও, যে দিঘিতে আমি দাস দাসী সহ গোসল করতে পারবো। তখন রাজা বলল যে তুমি এখান থেকে হাঁটতে শুরু করো। হাঁটতে হাঁটতে যখন তোমার পা ফেটে যাবে ওই স্থান পর্যন্তই হবে দিঘির সীমানা। তো একটা সময় দেখা গেল রানী হাঁটতেইছে কিন্তু আসলে তার পা ফেটে রক্ত বের হচ্ছে না। তখন রাজা মহাচিন্তায় পড়ে গেল যে এত দূর পর্যন্ত তো দিঘি আসলে খনন করা সম্ভব না। তখন রাজা একটি চিন্তা করলো যে আসলে তার স্ত্রীকে থামাতে হবে, আর তো দিঘি খনন করা সম্ভব নয়। তো রাজা চিন্তা করলো তার স্ত্রীকে এখন থামানো দরকার আসলে। তখন তিনি একটি কৌশল অবলম্বন করলেন এবং তিনি তার স্ত্রীর পায়ে কৌশলে আলতা মাখিয়ে দিয়ে বললেন তার স্ত্রীর পা ফেটে রক্ত বের হয়ে গেছে, আসলে এই পর্যন্তই দিঘি খনন করা হোক। পরবর্তীতে আসলে এই দিঘিটি খনন করা হয় এবং খননের পরবর্তী সময়ে রাজা আনুষ্ঠানিকভাবে এই দিঘিটির নাম দেন আলতা দিঘি। হাজার বছরের স্মৃতি বিজড়িত এই দিঘিটি দেখতে আজও অনেক দর্শনার্থী